1925 সালে 27 সেপ্টেম্বর বিজয়া দশমীর দিনে একজন ডাক্তার একটি সংগঠন শুরু করেছিলেন। এই সংগঠনের লক্ষ্য ছিল ব্রিটিশ রাজের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু সমাজকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করা। সেই সময় কেউ কল্পনাও করতে পারেনি যে এই সংগঠনটি বিশ্বের বৃহত্তম সংগঠন হয়ে উঠবে। এই সংগঠনের নাম হলো আরএসএস, মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। গত বছর আরএসএস তার 100 বছরের যাত্রা পূর্ণ করল। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, কিন্তু এই নামটা শুনলেই সবার প্রথমেই মনে আসে সাম্প্রদায়িক, হিন্দুত্ববাদী, মৌলবাদী ইত্যাদি চিন্তা। অন্তত বাংলায় আমাদের বেশিরভাগ জনগণের মনে এই ধরনের স্টিরিওটাইপ চিন্তাভাবনা আসতে বাধ্য। সংবাদ সংস্থা, টেলিভিশন, রেডিওতে আরএসএস সম্পর্কে বছরের পর বছর ধরে নিবেদিত প্রাণ, সুশৃঙ্খল এবং নিয়মিত মিথ্যাচারের পর এই ধরনের চিন্তাভাবনা অবশ্যই ভেসে উঠবে। এতে আপনাদের কোনো দোষ নেই। দর্শক বন্ধুরা, এই প্রবন্ধে আমি যুক্তিসঙ্গত এবং ন্যায় দিয়ে আরএসএস এর প্রকৃত চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এর জন্য আপনাদের একটি প্রতিশ্রুতি আমাকে দিতে হবে। আপনাদের মন যেন কোনো ধরনের পূর্ব ধারণা থেকে মুক্ত থাকে। 1902 সাল বাংলা স্বাধীনতা সংগ্রামীরা অনুশীলন সমিতি নামে একটি বিপ্লবী সংগঠন শুরু করেছিলেন। কেশব বলিরাম হেডগেওয়ার, যিনি নাগপুর থেকে কলকাতায় ডাক্তারি পড়ার জন্য এসেছিলেন, তিনি এই বিপ্লবী সংগঠনে যোগদান করেন। কলকাতায় থাকাকালীন তিনি জেলও খেটেছিলেন। হেডগেওয়ার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিল। তিনি হিন্দু প্রতীকবাদের মূলে নিহিত এই দলে হেডগেওয়ারের দীক্ষা ছিল, আর আরএসএস এর গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হেডগেওয়ার বিনায়ক দামোদর সাভারকারের হিন্দুত্ব গ্রন্থের মতো মাজ্জিনি, নিৎসে এবং ভোল্টায়ারের মতো চিন্তাবিদদের দ্বারা সমানভাবে প্রভাবিত হয়েছিলেন। 1919 সালের দিকে হেডগেওয়ার ভারতীয় জাতীয় কংগ্রেসে খুব সক্রিয় হয়ে ওঠেন। 1919 সালে তিনি কংগ্রেসের অমৃতসর অধিবেশনে যোগদান করেন। তিনি 1922 সালে হেডগেওয়ারকে প্রাদেশিক কংগ্রেসের যুগ্ম সম্পাদক নিযুক্ত করা হয়। তিনি স্বেচ্ছাসেবকদের একটি কংগ্রেস শাখা হিন্দুস্তানি সেবা দলেরও অংশ ছিলেন। 1919 সালে অটোমান সাম্রাজ্যের পতনের পর, যা ছিল একটি ইসলামী সাম্রাজ্য যার শেষ শাসক ছিলেন সুলতান মেহমুদ ষষ্ঠ, ভারতে খিলাফত আন্দোলন শুরু হয়। এটি ছিল অটোমান ক্যালিফেট রক্ষা করার জন্য ভারতীয় মুসলমানদের দ্বারা পরিচালিত একটি প্যান ইসলামিক প্রতিবাদ। এই আন্দোলনকে গান্ধী এবং কংগ্রেস সমর্থন করেছিলেন, কিন্তু হেডগেওয়ার কংগ্রেসের এই সমর্থন পছন্দ করেননি, কারণ তিনি মনে করেছিলেন এটি কংগ্রেস এবং গান্ধীর দ্বারা কেবল মুসলমানদের তোষণ। যদিও হেডগেওয়ার 1925 সাল পর্যন্ত কংগ্রেসের সাথে ছিলেন, কিন্তু তিনি অন্য কিছু পরিকল্পনাও করছিলেন। তিনি হিন্দুদের অধিকার নিয়ে কাজ করবে এমন একটি সংগঠন গঠনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। বলা হয়েছিল যে শুরুতে মাত্র 12 জন তার সভায় এসেছিলেন, কিন্তু এই ঘটনা তাকে হতাশ করেনি। ধীরে ধীরে কিন্তু ক্রমাগতভাবে হাজার হাজার মানুষ ডক্টর হেডগেওয়ারের চিন্তাভাবনা এবং আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং একটি সংগঠন প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল। ডক্টর হেডগেওয়ার শারীরিক ও মানসিক প্রশিক্ষণ প্রদানের জন্য একটি শাখা সংগঠিত করেছিলেন। যোগ, সূর্য নমস্কার, লাঠি প্রশিক্ষণের পাশাপাশি বৌদ্ধিক ধারণা এবং চিন্তাভাবনা শাখা প্রশিক্ষণের অংশ ছিল। যত বেশি সংখ্যক মানুষ নিয়মিত শাখায় যোগ দিতে শুরু করেছিলেন, ডক্টর হেডগেওয়ার মনে করেছিলেন যে এটাই উপযুক্ত সময় যে এই শাখাগুলোকে একটি সুসংগঠিত রূপ দেবার। 1925 সালে বিজয়া দশমীর দিনে নাগপুরে ডক্টর হেডগেওয়ার একটি সংগঠন প্রতিষ্ঠা করলেন এবং তার নামকরণ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যা আরএসএস নামে বেশি পরিচিত। এরপর থেকে অনেক মানুষ আরএসএস এর সাথে যুক্ত হতে শুরু করে এবং স্থায়ী সদস্যের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু আরএসএস এর ভিত্তি কেবল মহারাষ্ট্রতেই, তাই আরএসএস মহারাষ্ট্রের বাইরে তার শাখা বিস্তার করার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে ডক্টর হেডগেওয়ার বেনারস হিন্দু বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পান। 1930 সালে বিএচইউতে ডক্টর হেডগেওয়ার হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্যর সাথে দেখা করেন, যিনি 3 বার কংগ্রেসের সভাপতিও ছিলেন। মদন মোহন মালব্য বিএচইউতে আরএসএস এর একটি অফিস স্থাপনের অনুমতি দেন। সেখানে ডক্টর হেডগেওয়ারের সাথে মাধব সদাশিবরাও গোলওয়ালকারের আলাপ হয়। গোলওয়ালকার, যিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন এবং বিএচইউতে একজন শিক্ষকও ছিলেন, তাই তাকে সাধারণত গুরুজি নামে ডাকা হতো। গোলওয়ালকার ডক্টর হেডগেওয়ারের দ্বারা প্রভাবিত হয়ে আরএসএস এ যোগদান করেন, কিন্তু 1940 সালে ডক্টর হেডগেওয়ারের অকাল মৃত্যুর কারণে গোলওয়ালকারকে সরসংঘ চালকের দায়িত্ব দেওয়া হয়। তার নেতৃত্বে আরএসএস এর আদর্শ কলকাতা, লাহোর, দিল্লি, চেন্নাই ইত্যাদি শহরের মতো সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে। ভারতে আরএসএস এর এইভাবেই প্রতিষ্ঠা হয়েছিল। আরএসএস এর
11টি মৌলিক বিভাগ আছে: কেন্দ্র, ক্ষেত্র, প্রান্ত, বিভাগ, জেলা, তালুকা, নগর, খণ্ড, মণ্ডল, গ্রাম, শাখা। আবার 5টি ভিন্ন ধরনের শাখা আছে: প্রভাত, দুপুর, সন্ধ্যা, মিলন এবং সংঘমণ্ডলী। প্রভাত, দুপুর, সন্ধ্যা হচ্ছে দৈনিক, মিলন হচ্ছে সাপ্তাহিক বা দ্বি-সাপ্তাহিক এবং সংঘমণ্ডলী হচ্ছে মাসিক সভা। বর্তমানে আরএসএস এর 1 কোটি প্রশিক্ষিত এবং নিবেদিত প্রাণ সদস্য রয়েছে। ভারতে আরএসএস এর প্রায় 85,000-এর ওপরে শাখা রয়েছে। উত্তরপ্রদেশে 8,000, কেরালায় 6,800-রও বেশি, মহারাষ্ট্রে 4,000, গুজরাটে প্রায় 1,000। ভারতের উত্তর পূর্ব অঞ্চলে 1,000-এরও বেশি শাখা আছে, তার মধ্যে আসামে আছে 900টার বেশি। পশ্চিমবঙ্গে প্রায় 1500টার বেশি শাখা রয়েছে আরএসএস এর। প্রতিদিন 50 লক্ষেরও বেশি সদস্য এই শাখাতে অংশগ্রহণ করেন এবং এই শাখাগুলোই আরএসএস এর ভিত্তি। আরএসএস এর বেশ কয়েকটি সহযোগী সংগঠনও রয়েছে, যথা ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রীয় সেবিকা সমিতি, বজরং দল, হিন্দু স্বয়ংসেবক সংঘ, ভারতীয় মজদুর সংঘ, বিদ্যা ভারতী, বিবেকানন্দ কেন্দ্র, মুসলিম জাতীয় ফোরাম, রাষ্ট্রীয় শিখ সংগঠ, সেবা ভারতী, বিশ্ব হিন্দু পরিষদ ইত্যাদি। আরএসএস সমাজকে সাহায্য এবং সমাজকে সংস্কারের পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কাজেও অংশগ্রহণ করে। এটি পুনর্বাসনেরও ব্যবস্থা করে। এগুলো মূলত দুর্যোগ স্থলে আরএসএস এর স্বেচ্ছাসেবকদের দ্বারা সরবরাহ করা হয়। আরএসএস ভারতে জাতিবাদ নির্মূল এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের প্রচারের জন্য ব্যাপকভাবে কাজ করে। আরএসএস দ্য অর্গানাইজার এবং পঞ্চজন্যের মতো নিজস্ব প্রকাশনার মাধ্যমে তার চিন্তাভাবনা এবং আদর্শ প্রচার এবং প্রসার করে। দেবপুত্র শিশু এবং কিশোরদের জন্য একটি আরএসএস এর প্রকাশনা। আরএসএস সরসংঘ চালক গোলওয়ালকর কিভাবে কাশ্মীরকে ভারতে অন্তর্ভুক্ত করার জন্য সাহায্য করেছিল তা সর্বজন বিদিত। স্বাধীনতার সময় যখন ভারত সরকার কাশ্মীরের অন্তর্ভুক্তির সব বিষয়গুলো নিয়ে খুব একটা ভালো অবস্থানে ছিল না, তখন সর্দার প্যাটেল গোলওয়ালকরকে মনে করেন। ভারত সরকার এবং মহারাজা হরি সিং এর মধ্যে মধ্যস্থতা করার অনুরোধ করেছিলেন সর্দার প্যাটেল। একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গোলওয়ালকর সফলভাবে পরিস্থিতি সামলান এবং মহারাজা হরি সিংকে ভারতের কাছে একটি চিঠির মাধ্যমে ভারতে যোগদানের প্রস্তাব পাঠাতে রাজিও করান। কাশ্মীরের অন্তর্ভুক্তি ছাড়াও দাদরা ও নাগের হাভেলি এবং গোয়ার ভারতে অন্তর্ভুক্তিতে আরএসএস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আরএসএস এর নেতা ওয়াকাঙ্কারের নেতৃত্বে স্বয়ংসেবকরা 1954 সালের জুলাই মাসে নারলি থালায় আক্রমণ করে এবং পর্তুগিজ সশস্ত্র বাহিনীকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্যও করে। এরপর মুক্তিবাহিনী এবং আরএসএস স্বয়ংসেবকরা রাজধানী সিলভাসার দিকে অগ্রসর হয়। পর্তুগিজ সশস্ত্র বাহিনী তখন সিলভাসা থেকে পালিয়ে যায় এবং আরএসএস স্বয়ংসেবক এবং মুক্তিবাহিনী 2রা আগস্ট 1954 সালে সিলভাসায় আমাদের ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে। আর এইভাবেই দাদরা ও নগর হাভেলি অধিগ্রহণ করে আরএসএস ভারত সরকারের কাছে হস্তান্তর করে। এছাড়াও আরএসএস একটি জাতীয়তাবাদী সংগঠনের মতো তার দায়িত্ব পালন করে, ভারতীয় সশস্ত্র বাহিনীকে সাহায্য করে। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় আরএসএস সেনাবাহিনীর রুট ট্র্যাক করেছিল, প্রশাসনকে সাহায্য করেছিল, সেনাবাহিনীর জন্য খাওয়ার প্রস্তুত এবং ব্যবস্থা করেছিল, ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীর পরিবারগুলোকে সাহায্যও করেছিল। যুদ্ধের সময় আরএসএস এর এই অবদান রাষ্ট্রের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছিল এবং যেটি আজও স্মরণীয়। আর সেই কারণেই প্রধানমন্ত্রী নেহেরু, যিনি আরএসএস এর দ্বারা অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন, তাদেরকে 1963 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আমন্ত্রণ জানিয়েছিলেন। ঐতিহ্যবাহী পোশাক পরিহিত হয়ে 3,000-এরও বেশি আরএসএস এর স্বয়ংসেবক ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীর সাথে রাজপথে, বর্তমানে যা কর্তব্য পথ নামে পরিচিত, মার্চ পাস করেছিলেন। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় আরএসএস এর অবদান ছিল তার আরও একটি উদাহরণ যে কঠিন সময় আরএসএস তাদের জাতির সেবায় কতটা নিবেদিত প্রাণ। প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী আহত ভারতীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের জন্য আরএসএস স্বয়ংসেবকদের রক্তদানের প্রশংসা করেছিলেন। এর পাশাপাশি আরএসএস স্বয়ংসেবকরা কাশ্মীরের বিমান ঘাঁটি থেকে তুষার পরিষ্কার করে ভারতীয় বায়ুসেনাকে অনেক সাহায্য করেছিল। 1971 সালের উড়িষ্যা ঘূর্ণিঝড়, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, 1984 সালে শিখ বিরোধী দাঙ্গা, ভুজ ভূমিকম্প, 2004 সালের সুনামির বিপর্যয়, উত্তরাখণ্ড বন্যা, 1999 সালের কার্গিল যুদ্ধের সময় আরএসএস তার অমূল্য অবদানের মাধ্যমে তার চিহ্ন রেখে গেছে। দেশের কঠিন সময় আরএসএস সর্বদাই সামনের সারিতে ছিল। বছরের পর বছর ধরে তারা সমাজ ও দেশকে
তাদের সামর্থ্যের চেয়ে বেশি সাহায্য করে গেছে আর অবদান রেখেছে। আরএসএস এর অবদান কেবলমাত্র ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। নেপাল, শ্রীলঙ্কা এবং সুমাত্রাতে ভয়াবহ পরিস্থিতিতে আরএসএস কি করেছিল তা প্রত্যক্ষ রয়েছে। এই সমস্ত সামাজিক কাজ করার পরও আরএসএস সর্বদা বিতর্কের মধ্যে ছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তারা সর্বদা ভারতীয় রাজনীতিতে হস্তক্ষেপ করে। অতীতে আরএসএস কে নিষিদ্ধ করার দাবিও উঠেছিল অনেকবার। আরএসএস কে তার 100 বছরের অক্লান্ত নিরলস সমাজসেবার যাত্রায় 3বার নিষিদ্ধ করা হয়েছিল। 1948 সালে নাথুরাম গডসে গান্ধীকে হত্যা করার পর আরএসএস এর ওপর প্রথমবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী নেহরু ভেবেছিলেন নাথুরাম গডসে একজন আরএসএস সদস্য, আর তাই এই হত্যাকাণ্ডে আরএসএস এর ভূমিকা ছিল। 1975 সালে যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমদকে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য করেছিলেন, তখন আরএসএস এর ওপর দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। 1992 সালে বিতর্কিত কাঠামো বাবরি মসজিদ ভেঙে ফেলার পর আরএসএস এর ওপর তৃতীয় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আরএসএস বেসরকারি সামাজিক সংগঠন সর্বদা বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। স্বাধীনতার আগে এবং পরে তারা সর্বদা ভারতের রাজনীতির খুব কাছাকাছি ছিল, যদিও আরএসএস সেটা কোনোদিনই চায়নি। 1989 সালে প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী চেয়েছিলেন আরএসএস অযোধ্যা রাম জন্মভূমি ইস্যুতে সমাধানে হস্তক্ষেপ করুক, কিন্তু আরএসএস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে যে তারা এই বিষয়টি রাজনীতিকরণ করতে চায় না। কিন্তু 1990 সালে যখন প্রধানমন্ত্রী ভিপি সিং মন্ডল কমিশনের সুপারিশ বাস্তবায়ন করেন, তখন আরএসএস, বিএইচপি এবং বিজেপি অযোধ্যা রাম জন্মভূমি আন্দোলনে যোগ দেয়। আরএসএস সর্বদা রাজনৈতিক তোষণের বিরুদ্ধে লড়াই করে এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদ এবং জাতীয় ঐক্যের আদর্শ ছড়িয়ে দেয়। এটি মূলত 3টি মৌলিক নীতির ওপর দাঁড়িয়ে আছে: অখণ্ড ভারত, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অখণ্ড মানবতাবাদ এবং হিন্দুত্ব। কারণ আমাদের শিকড় সর্বদা হিন্দুত্বের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে মিলেমিশে আছে। আরএসএস সময়ে সময়ে ভারতকে শীর্ষস্থানীয় নেতাও দিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী, শ্রী লালকৃষ্ণ আদবানি, বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ এবং বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং, এছাড়াও অনেকে। দর্শক বন্ধুরা, আরএসএস সমাজ, দেশ এবং মানবতার সেবায় 100 বছরের অক্লান্ত নিরলস যাত্রা সম্পন্ন করেছে। যদিও খুব কম লোকই এই সংগঠনটিকে মিথ্যে বিতর্কের সাথে জড়ানোর চেষ্টা করেছে, তবুও আরএসএস তাদের নীতিবাক্য, দৃষ্টিভঙ্গি এবং আদর্শের সাথে দৃঢ়ভাবে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। নমস্কার, ভালো থাকবেন।